হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রাচীর। লিখেছেন নূপুর ইসলাম। নিশাত স্কুলে যেতে পারে না, এলাকায় বের হওয়া যায় না। বের হলেই টিটকারি শুরু হয়। কোথা থেকে একদল ছেলে জুটে গেল কে জানে। তাদের নোংরা কথা, ইশারা, গান, ঢিল, একটার পর একটা অত্যাচারে ঘরে টেকা যায় না। তারা তার 11 বছরের বাচ্চা মেয়েটাকেও ছাড়ে না। একদিন দোকানে গেছে, সাদা জামার পেছনে লাল রং ছুঁড়ে মারল। নিজেরা মেরে নিজেকে অসভ্য নোংরা ইঙ্গিত। আরেকদিন তো টেনে ফ্রকের হাতেই ছেড়ে দিল। মেয়ে ভয় দৌড়, আর বেরি হতে চায় না। আর এই সব কিছু শুধু দুশ্চরিত্র স্বামীর হাত ধরেছিল বলেই পুরো দুনিয়া তাদের ছুঁড়ে ফেলল নর্দমায়। স্বামীর দোষ যে মেয়ে দেখেও দেখে না, তার মতো মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটে। এদেরও সমান শাস্তি দেওয়া দরকার। তাই তার শাস্তি চলতে লাগলো ভালো করেই। এই চলমান শাস্তির মাঝে গহনা টহনা যা ছিল সব বিক্রি করে অনেক কষ্টে নাজিমের সাথে একবার দেখা করার সুযোগ হলো। আহা, নাজিমকে চেনা যায় না। কি পরিমাণ অত্যাচার তার উপর দিয়ে গেছে সেটা মুখে বলার অপেক্ষা রাখে না। সুলতানার ভেতর ভেঙে গুরু গুরু হলো। এই গুরুর মাঝে নাজিম পাথরের মতো মুখ করে বলল, শারমিন যা বলেছে সত্য। আমরা বিয়ে করেছিলাম, তার গর্ভে আমারই সন্তান ছিল। তার মৃত্যুর জন্য আমিই দায়ী। এখানে আর এসো না সুলতানা, যাও, বাড়ি যাও। সুলতানা স্তব্ধ হয়েই তাকিয়ে রইল। তার তাকানোর মাঝেই নাজিম চলে গেল। যেতে যেতেও আরেকবার ফিরে তাকালো। সেই তাকানোই শেষ। কিভাবে বাড়িতে এলো সে জানে না, কিভাবে সময় গড়ালো তাও জানে না। টাকা নেই ঘরে, খাবার নেই। এই যে বিশাল দুনিয়া, এখানে তাদের কেউ নেই। যার হাত ধরে পুরো দুনিয়া ফেলে চলে এসেছিল সেও নেই। এত বড় ধোঁকা কোনো মেয়ের সাথে না হোক কোনো মেয়ে তার মতো প্রেমে অন্ধ। তখনই তার দুনিয়া দুলে উঠল। তারপর অসহ্য এক যন্ত্রণা। নিভু নিভু চোখে দেখল তার মেয়ে। আহা, এই যে হাসি মুখে বউ সেজে বসে থাকা, এই যে কেঁদেছে, পাগলের মতো দৌড়াচ্ছে, কখনো ঘর, কখনো রাস্তা, কখনো এই যে সুবর্ণা নামের মানুষটা, এর ঘরের দরজায়। বৃষ্টির ঝিমঝিম শব্দ আর অজস্র ব্যথার মাঝেও তার কানে বাজে, আন্টি, দরজা খোলো আন্টি, মা মরে যাচ্ছে। কেউ আসে না, কেউ না। তাদের যে কেউ নেই এই পৃথিবীতে, তারা একা, একদম একা। আর এই একা পৃথিবী, তার আরেকজন সন্তান এই পৃথিবীতে আলো বাতাসের গা ভাসানোর আগেই অভিমান করে ফিরে গেল। তার সাথে গেল নাজিমও। সেই দিন রাতে সেও আত্মহত্যা করেছিল। নিশাত ইশারায় সজলকে ডাকল। সজল অবশ্য দেখেও দেখে না। সে সাইড কেটে যেতে চাইল। নিশাত এক ফুল নিয়ে ছুঁড়ে মারল। সেই ফুল গিয়ে পড়ল একেবারে তার পিঠে বরাবর। সজল বড় একটা শ্বাস ফেলল। এই মেয়ে তাকে এমন জ্বালিয়ে মারছে কেন? তার আসার ইচ্ছে ছিল না, থাকার কথাও না। প্রিয় মানুষকে অন্যের বউরূপে দেখা চারটিখানি কথা। তবে এই রোবট বুঝলে তো, আসিফ লোকটাকে পাঠিয়ে বলতে গেলে তুলে নিয়ে এসেছে। সে এগিয়ে যেতে নিশাত বিরক্ত মুখে বলল, চোখ কোথায় তোমার? সজলও তার মতো বলল, খুলে টেবিলের উপরে রেখেছিলাম, আবার পড়ার সময় পেলাম কোথায়, তুলে নিয়ে এলি। ফাজলামি করছো? সেটা তোর কাজ। সেটাই তো আমার কাজ, তুমি করছো কেন? বাদ দে তো, ডেকেছিস কেন? মা মামি কোথায়? তারা তো এখানে এসে একটু বসতেও পারে। ইঁদুরের মতো গর্তে ঢুকে বসে আছে কেন? এখানে অনেক লোকজন, তারা ওইখানেই থাক। তুমি কি করছো? কিছু না। কেন, কোনো সমস্যা? আরে না, কি সমস্যা হবে? বসো। এত মানুষের সাথে ছবি তুলেছি, তোমার সাথে তুলবো না? তুলে কি হবে? কি হবে আবার কবে না কবে এমন বউ সাজি। পরের টাকায় ফ্রিতে একমাত্র বউয়েরাই তো সাজে। আবার কবে বউ সাজি মানে কি? তোর কয়টা বিয়ে করার ইচ্ছা? দেখি, আপাতত সেরকম কোনো চিন্তা করিনি। তবে আমি কারো জন্য দেবদাস হয়ে বসে থাকবো না। কে দেবদাস হয়ে বসে আছে? কে আবার? তুমি, দ্য গ্রেট সজল উদ্দিন আকবর মুদির দোকানওয়ালা। তোকে তো ভালোবেসে পাপ করে ফেলেছে। এখন বল, এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করি? একটা মেয়ে পটাও,
চারদিকে এত সুন্দর সুন্দর ললনা। সজল উত্তর দিল না। সে স্টেজ থেকে নামতে গেল। নিশাত সাথে সাথে বলল, যাচ্ছ কোথায়? বললাম না ছবি তুলবো। সজল কথা বাড়ালো না, একটু দূরত্ব রেখে বসলো। বসতেই নিশাত বলল, আমাকে কেমন লাগছে সজল ভাই? সজল এবার হাসলো। হেসে নিশাতের মুখের দিকে তাকালো। তাকিয়ে বলল, রক্ত জবার মতো। নিশাতও হাসলো। হাসতেই কবির উঠে এলো স্টেজে। তাকে দেখে নিশাত বলল, আরে আমাদের হিরো সাহেব, এই গল্পের মেন নায়ক তো সে। সে যদি না থাকতো নিশাত আজ এখানে থাকতোই না। কবির হাসলো, হেসে বলল, কংগ্রাচুলেশন আপু। ধন্যবাদ রে ভাই। চাকরি জীবনে কেমন যাচ্ছে? ভালো। আসেন ভাই ছবি তুলি। এই যে এখানে বসেন। আর কখনো সুযোগ হয় কি না কে জানে। আজব দুনিয়া। যা খুশি করো, হাজার বার করো, কোনো দোষ নাই। তবে ভাই বিয়া একবারই, মরবাচো একবারই। নিয়ম ভাঙলে আউট। ভদ্র সমাজের গেট থেকে টাটা বাই বাই, চিরবিদায়। কবির সাহেব হাসল। সজল চোখ বাঁকিয়ে তাকালো, যার মানে মুখ বন্ধ কর নিশাত। নিশাত দেখে আগের মতোই হাসলো। তখনই ওয়াহিদ তাকালো। রং তুলির আঁকা পদ্ম ফুলের মতো নিশাত বসে আছে। ওয়াহিদ চোখ ফেরাতে পারে না। চোখ ফেরালেই মনে হয় হারিয়ে যাবে। তাই কিছুক্ষণ পর পর ফিরে দেখছে। কেন সে জানে না, শুধু জানে আবেগের অনুভূতি সব তৈরি হওয়ার আগেই আল্লাহ এই মেয়েটাকে তার কাছে দিয়েছে। আর দিয়েছে পর থেকেই তার সব আবেগ অনুভূতি তৈরি হয়েছে এই মেয়েটাকে ঘিরে। এই মেয়ে তাকে ভালোবাসুক না বাসুক, দেখতে পারুক আর না পারুক, এই অনুভূতি তার আর সবসময়ই তারই থাকবে। আর খুব খুব যত্ন করে আগলেও রাখবে, যেমনটা রেখেছে এই যে সেই ছোটবেলা থেকে। সে অবশ্য ধরেই নিয়েছিল তাকে আর পাওয়া যাবে না। তবে উপরওয়ালা হয়তো অন্য কিছু চাওয়ার ছিল, তাই তিনি সব আয়োজন করে মিলিয়ে দিয়েছেন। ওয়াহিদ চোখ ফিরে বন্ধুদের দিকে তাকালো। বিজনেস রিলেটেড কিছু গেস্টের সাথে কথা বলার জন্য সে স্টেজ থেকে নেমেছে। তাছাড়া নিশাতের সোলো ফটোশ্যুটও হচ্ছে। এই মেয়ে কত ঢং যে জানে আল্লাহই জানে। তার সাথে লেপটে চেপটে প্রায় গলা ধরে ঝুলে পড়ে এমনভাবে ছবি তুলতে তুলতে আবার বলে, ক্যাটাকালের বিয়ের ছবি নিয়ে আর কত কাল কাটাবেন, নিন এগুলো রেখে দিন, বাকি জীবন এমনিতেই কেটে যাবে। তখনই আসিফ এসে জানালো, কিছু গেস্ট এসেছে স্যার, অপরিচিত, তবে পাস কার্ড আছে। ওয়াহিদ সাথে সাথে বলল, তাদের সম্মানের সাথে ভেতরে এনে বসাও। নিশাতের কিছু গেস্ট আসবে, হয়তো তারাই। আসিফ চলে গেল। যেতে ওয়াহিদ আবার ফিরে তাকালো। তাকাতেই দেখে নিশাত নেই। তার ভ্রু কুঁচকে গেল। সে এগিয়ে যাবে তার আগেই তার বন্ধু ফিরে ধরে দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, এই কয়দিন বউ নিয়ে কি করেছিস শালা? এক সেকেন্ডের জন্য চোখে হারাচ্ছিস না? ওয়াহিদ বড় একটা শ্বাস ফেলে মনে মনে বলল, কাবাডি খেলেছি, বউ খেলা ছাড়া আর বুঝে কি? ডেঞ্জারাস খিলাড়ি, তার কাছে সবাই কুপোকাত। মাহফুজের আজ পুরো ফ্যামিলি এসেছে। মাহফুজ তাদের সাথেই ছিল। নিতু একবার দেখা করেছে, এই পর্যন্তই। আর খবরও নেয়নি। কোথায় আছে কে জানে। তখনই তার মোবাইল মেসেজ এলো, নিতুর শাড়িতে নাকি কি প্রবলেম হয়েছে। ওয়াশরুমের সামনে যেতে বলল। মাহফুজ বিরক্ত হলো। বিরক্ত মুখে এগিয়ে গেল। শাড়িতে প্রবলেম হয়েছে সেটা করবেটা কি? তার তো লোকের অভাব নেই। 2-3 জন নিয়ে ঘুরে সে এগিয়ে যেতে দেখলো ওয়াশরুমের সামনে ফাঁকা। দেখো তো অবস্থা, লেডিস ওয়াশরুম। সে এখানে দাঁড়িয়ে থাকবে? তখনই কেউ একজন ধাক্কা দিল। সে অবাক হয়ে গেল। পিছনে ফিরবে তখনই কেউ বাইরে থেকে দরজা নক করে দিল। আশ্চর্য! সে এগিয়ে যেতেই দরজা নক করে কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করলো। চেঁচিয়ে বলল, দরজা কে লক করেছে? কে? দরজা খোলো। কারো কোনো শব্দ এলো না। মিউজিক বাজাচ্ছে। তার কণ্ঠ খুব বেশি দূরে যাওয়ার কথাও না। চেঁচামেচির শব্দ শুনে নিশাত বেরিয়ে এলো। বিশাল ওয়াশরুম। সামনে লেডিসদের বিভিন্ন প্রয়োজনের জন্য বাথরুমের সাইডটা ভেতরে। সে দেখে চোখ মুখ আকাশে তুলে বলল, আপনি এখানে কি করছেন ভাইয়া? মাহফুজ কেঁপে উঠল। আল্লাহ! সে ঢোক গিলে পড়েছেন। ফিরে তাকালো। তার চোখ মুখে অজানা আতঙ্ক নিয়ে তাকিয়ে দেখলো নিশাত দাঁড়িয়ে আছে। সে ঢোক গিলেই বলল, দরজা কেউ বাইরে থেকে লক করে দিয়েছে।
নিশাত প্রকুচকে এগিয়ে গিয়ে বলল, দরজার লক করবে। আশ্চর্য, কেন? বলে সে এগিয়ে গেল। দরজার নখে হাত রাখতেই খুলে গেল। তার হেসে গড়িয়ে পড়ার অবস্থা। গড়িয়ে পড়ল। ভালো মানুষগুলো এত বোকা হয় কেন? গড়িয়ে পড়তেই মাহফুজ নিশাতের হাত ধরে ফেলল। এই মেয়ে তো এখনই পড়বে। তাছাড়া দরজার লক তার রূপ কেঁপে দিয়েছিল, আর এই ভয়েই হয়তো দরজা খুলতে পারেনি। এই দরজা পুরো খুলে গেল। নিশাত মাহফুজ দুজনেই সামনে তাকালো। নিতু, লামিয়া আরও অনেকেই দাঁড়িয়ে আছে। তারা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। মাহফুজ তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিল। লামিয়ার ঠোঁট টিপে হেসে দৌড়ে গেল। এত বড় সুযোগ সে হাতছাড়া করবে না। তাকে অপমানের সত্য সে ঠিক নেবে। নিতু থমকে দাঁড়িয়ে আছে। সে থমকে থাকার মাঝে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ল। সে ফিরে যেতে নিল। মাহফুজ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, নিতু, তুমি যা ভাবছ এমন কিছু না। নিতু শুনলও না, চলে যেতে নিল। মাহফুজ হাত ধরে ফেলল। ফিরিয়ে বলল, আমাকে চেনো না তুমি? নিতু উত্তর দিল না। হাত ছাড়াতে ছাড়াতে এগিয়ে গেল। মাহফুজ কাতর স্বরে বলতে লাগলো, নিতু প্লিজ, বোঝার চেষ্টা করো। ছাড়ো বলেই নিতু চেঁচিয়ে উঠল। তার চিৎকারে পুরো হল থমকে গেল। মিউজিক বন্ধ হয়ে গেল। এতক্ষণে লামিয়ার অবদানে অনেক মানুষই ঘটনা কিছুটা জেনে গেছে। সবাই এদিকে জড়ো হতে লাগলো। ওয়াহিদ ভিড় ঠেলে এগিয়ে এলো। এসে নিশাতের দিকে তাকালো। এসে চুপচাপ ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে। সে তার দিকে এগিয়ে যাবে তখন নিতু কেঁদে উঠল। ওয়াহিদ ফিরে তাকালো। নিতু ভাইয়ের বুকে চাপটে পড়ল। ওয়াহিদ কি করবে দিশে পায় না। সে বোনের মাথায় হাত রেখে কোমল সুরে বলল, কি হয়েছে? নিতু বলতে পারে না, তার মুখে আটকে যায়। লামিয়া সাইড থেকে বলে, আপু কি বলবে? আপনার বউ আর আপনার বোনের জামাই লেডিস ওয়াশরুমে একসাথে দরজা লাগিয়ে কি করছিল সেটাই জিজ্ঞেস করেন। ওয়াহিদ আগুন চোখে তাকায়। তাকিয়ে বলে, জিভ ছিঁড়ে ফেলবে লামিয়া। আমার জিভ ছিঁড়ে ফেললে তো আর সত্য বদলে যাবে না। চুপ, আর একটা কথাও না। কেন কেন চুপ থাকবো? তারা রঙ্গলীলা করতে পারে, আমরা মুখ খুললেই দোষ? সুবর্ণা এগিয়ে এলো। ঠাস করে লামিয়ার গালে চড় বসিয়ে দিল। দিয়ে চেঁচিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার ছেলের সাথে এভাবে কথা বলার? যে লামিয়ার মা এতদিন তেল দিয়ে এসেছে, সেই লামিয়ার মাই আজ তেজ দেখিয়ে বলল, তুমিও কোন সাহসে আমার মেয়ের গায়ে হাত তুলো? তোমাদের টাকা আছে ঠিক আছে, তবে তোমাদেরটা তো খাইয়ে পরিয়ে মেয়ে বড় করিনি। আবার আমার ছেলেকে পারে না বাগে আনতে। আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে। আবার বড় গলার কথা। আর আমার মেয়ে মিথ্যে বলেছে। আরও মানুষ ছিল না, তাদের জিজ্ঞেস করো। তাছাড়া কাহিনী তো ভুলে যায়নি, যেমন বাপ তেমনি মেয়ে। এমন মেয়ে আনবে আবার আমরা বললে দোষ? ওয়াহিদ এক ধমক দিল। তার ধমকে পুরো হল যেন কেঁপে উঠল লামিয়ার মাও। সবসময় আপার মুখে ওয়াহিদের জেদের কথা শুনেছে, আজ দেখল চোখে রক্ত উঠে গেছে। রাগে থরথর করে কাঁপছে, যেন এখনই খুন করে ফেলবে। সুবর্ণা এগিয়ে ছেলেকে শান্ত করতে চাইল। এখন সে কোনো বয়স দেখবে না। ওয়াহিদ হাত উঠিয়ে সুবর্ণাকে থামায়। তারপর মাহফুজের দিকে তাকিয়ে মাহফুজ বলে, নিশাত আমার বোনের মতো ভাইয়া, এটা একটা অ্যাক্সিডেন্ট। সাইড থেকে আরেকজন মুখ বাঁকিয়ে বলে, ধরা পড়লে সবই অ্যাক্সিডেন্ট। মাহফুজের মা রেগে বলল, আমার ছেলেকে আমরা চিনি। তারপর সুবর্ণার দিকে তাকিয়ে বলল, আপনার আত্মীয় স্বজনের মুখ সামলাতে বলুন, তা না হলে আমি ভুলে যাব আমাদের কোনো সম্পর্ক আছে। সুবর্ণা অসহায়ভাবে ছেলের দিকে তাকায়। কি হচ্ছে এখানে? তার মাথায় কিছুই তো ঢুকছে না। সারা জীবনে গচ্ছিত সম্মান সব শেষ। বাকি জীবন কি আর মুখ দেখাতে পারবে? ওয়াহিদ আবারও নিশাতের দিকে তাকায়। নিশাত এখনো আগের মতোই দাঁড়িয়ে। তখনই সাইড থেকে একজন বলে, লেডিস ওয়াশরুমে তাহলে কি করতে গিয়েছিলেন? বোনের হালচাল দেখতে? ওয়াহিদ আগুন চোখে তাকায়। কে এরা? এদের সে চিনতে পারে না। সে আসিফকে খুঁজে। আসিফ মরেছে কোথায়? সব কয়েকটা খুন করবে সে। তখনই আরেকজন বলে, সেটা লেডিস ওয়াশরুমে আবার কিসের অ্যাক্সিডেন্ট? কেন যাবে সেখানে? এখন যত ঢং। মাহফুজ চোখ বন্ধ করে তার মাথা ঘুরাচ্ছে। বড় একটা শ্বাস ফেলে বলে, নিতু আমাকে মেসেজ করেছিল, তার শাড়িতে নাকি প্রবলেম, আমি সেটাই দেখতে গিয়েছিলাম।
নিতু অবাক হয়ে ভাইয়ের বুক থেকে মুখ তোলে। রাগে ঘৃণে তার শরীর শিরশিরে ওঠে। কি মিথ্যাবাদী! সে রেগেই বলে, নিজেকে বাঁচাতে আমাকে এখন ব্যবহার করছো? এত নীচ তুমি! এসব করতে তোমার বিবেকে বাঁচছে না? অন্তত করার আগে একটা ছেলে আছে, তোমার সেটা একবার তো ভাবতে। মাহফুজ সাথে সাথেই মোবাইল বের করে মেসেজ ওয়াহিদের সামনে তুলে ধরে। ওয়াহিদ দাঁতে দাঁত চেপে নিতুকে এক ছটকায় সোজা করতে মাহফুজ বলল, আমি ওয়াশরুমের সামনে যেতেই কেউ আমাকে ধাক্কা মারে। আমি ভেতরে চলে যাই। আমি জানিও না নিশাত ভেতরে আছে। আমার কথা বিশ্বাস না হলে সিসিটিভি ফুটেজ দেখুন ভাইয়া। নিতু অবাক হয়ে মাহফুজের হাত থেকে মোবাইল নেয়। সাথে সাথে সে নিজের পার্সে হাত দেয়। তার মোবাইলই নেই। তার মোবাইল কোথায় সে মনে করতে পারছে না। ওয়াহিদ চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ফেলে। নিজেকে শান্ত বললে সব দরজা বন্ধ। একটা মানুষও যেন হল থেকে বের হতে না পারে। তারপর চেঁচিয়ে দাঁতে দাঁত চেপে ডাকলো, আসিফ! ওয়াহিদের চিৎকারে আসিফ দৌড়ে এলো। সে ছিল সুলতানা আন্টিদের ওখানে। ঘটনা কানে যেতে সুলতানা আন্টি মাথা ঘুরে পড়ে গেছে। আসিফের সাথে সজলও এগিয়ে এলো। দুনিয়া উল্টে যাবে তাও এমন কিছু সে নিশাতের ব্যাপারে বিশ্বাস করবে না। সে ডানে বামে তাকালো না, সোজা নিশাতের কাছে গেল। যেতে নিশাত সজলের দিকে তাকালো। এই মেয়েটার দৃষ্টি সে কখনো পড়তে পারে না। সে এগিয়ে বলল, এখান থেকে চল। নিশাত উত্তর দেয় না, আগের মতোই দাঁড়িয়ে রইল। সজল হাত ধরে বলল, আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখার মানে হয় না। নিশাত নড়ল না, আস্তে করে হাত ছাড়িয়ে নিল। আস্তে করে বলল, যাদের সারা অঙ্কে কলঙ্ক তারা কালি দেখে ভয় পায় না সজল ভাই। সজল টলমল দৃষ্টিতে নিশাতের দিকে তাকালো। নিশাত ফিরে তাকায় না। সে তাকায় সুবর্ণার দিকে। সুবর্ণার চোখে পানি। তখনই সে আশেপাশে চোখ বোলায়। তার মা কই? মা! আসিফকে দেখে ওয়াহিদ দাঁত টিপিয়ে বলল, ম্যানেজার কোথায়? মনিটর চেক করো। সবার সামনে এই ঘটনা হয়েছে। সবার সামনেই সত্য আসবে। সে পর্যন্ত একটা মানুষও হল থেকে বের হবে না। বলে নিশাতের দিকে আবার তাকালো। এগোতে যাবে তখনই আবার হইচই হলো। কেউ পালাতে গিয়ে গার্ডের কাছে ধরা পড়েছে। ওয়াহিদ নিশাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এই মেয়েটা আর তার সামনে এত বাধা কেন? তারপরে সে ঘুরে হনহনিয়ে দরজার কাছে গেল। রাগে তার মাথা ঠিক থাকে না, আজও নেই। সে ধরা পড়েছে তাকে সে কিছুক্ষণ জিজ্ঞাসা করলো, গিয়েই মারতে লাগলো মুখ বরাবর ঘুষি। তার বন্ধুরা তাকে টেনে সরাতেই বলল, এই কুত্তার বাচ্চাকে জিজ্ঞেস কর কেন পালিয়েছে, তা না হলে এক্ষুনি আমি খুন করে ফেলবো। সুলতানা এগিয়ে এলো ধীরে ধীরে। তার শরীর কাঁপছে। সবার হাত ধরেই তিনি নিশাতকে খুঁজলেন। মেয়েকে দেখলেন তিনি একবারে কর্নারে চুপচাপ দাঁড়িয়ে আছে। এত মানুষকে সরিয়ে তিনি নিশাতের কাছে পৌঁছতে পারলেন না। তবে দাঁড়ালেন একেবারে নিশাতের বরাবর। সে দাঁড়াতেই নিশাত তার দিকে তাকালো। সে অসহায়ভাবে মেয়ের দিকে তাকালেন। তাকিয়ে দুপাশে মাথা নাড়িয়ে নিষেধ করলেন। ধ্বংসের খেলা নেমেছে তার মেয়ে। কি দিয়ে টেনে ধরবে তিনি বুঝতে পারেন না। এই মেয়ে না ভালোবাসার দোহাই মানে, না মানে মৃত্যুর। সে চলে তার মতো। সুবর্ণা সারা দুনিয়ার মাঝে তাদের খারাপ বানিয়েছে। এখন সে সুবর্ণাকে বানাবে। সুবর্ণা তার জীবন থেকে তার প্রিয় বাবাকে কেড়ে নিয়েছে। সে নেবে সুবর্ণার প্রিয় 2 সন্তানকে। আজ থেকে তারা সুবর্ণার নামকে ঘৃণা করবে। তাদের যেমন কেউ ছিল না, সুবর্ণারও কেউ থাকবে না। সে তো চায় না এমন কোনো ধ্বংস। তাহলে সুবর্ণা আর তাদের মধ্যে পার্থক্য কি? সে জানে আজ সুবর্ণার সত্য বের হলে তার সন্তানের যে পরিণতি হয়েছে, সুবর্ণার 2 সন্তানেরও হবে। নিতু শুধু মাকে ঘৃণা করলেও ওয়াহিদ মরে যাবে। রাগ যে যত থাক, ভেতরটা তো কায়সার ভাইয়ের মতো। সে তো পারবে না কোনো সন্তানের এমন পরিণতি মেনে নিতে। শ্বাস নেওয়াই কি শুধু বেঁচে থাকা? না, এই যে তার মেয়ে, সে কি বেঁচে আছে? সে তো পারবে না সুবর্ণার মতো হতে। সে তো পারবে না কারো ক্ষতি করে হাসতে, শান্তিতে থাকতে। ভাতের দানা গলা দিয়ে নামবে না। সুবর্ণা তার বোনের ভালোবাসায় অন্ধ হতে পারে, বিবেক হারাতে পারে। সে তো পারে না। আর না দেবে তার মেয়েকে। তার মেয়ে হবে তাদেরই মতো ভদ্র। তিনি আশেপাশে সজলকে খুঁজলেন। সজল কই? কাকে বলবে তিনি? তার মাথা আবার ঘুরতে লাগলো। কি করবে সে? কি করে এই ধ্বংস থামাবে?
এত মানুষের মাঝে তিনি সজলকে পেলেন না, তবে আফসানা হককে পেলেন, পেয়ে এগিয়ে গেলেন। নিশাত তার মায়ের হাব ভাব সবই দেখল, তবে কোনো প্রতিক্রিয়া হলো না। সে আগের মতো দাঁড়িয়ে রইল, দাঁড়িয়ে ওয়াহিদের দিকে তাকালো। তার বাবাকে ভালোবাসা, বিশ্বাসের মূল্য যদি তাদের চুকাতে হয়, তাহলে এরা বাদ যাবে কেন? তারাও চুকাবে। যেই দিন এই ঘৃণার ধার দেনা সুদবোধ হবে, প্রমিস করছে ওয়াহিদ, সেই দিন আমাদের সন্ধি ঠিক হবে। তখনই ওয়াহিদ নিশাদের দিকে তাকালো। নিশাদ সবসময়ের মতো তাকিয়ে রইল। ওয়াহিদ নিশাদের চোখের ভাষা বুঝে না। আসিফ এগিয়ে এসে বলল, মাহফুজ স্যারকে এই লোকই ধাক্কা দিয়েছে, দিয়ে একবার দরজা লক করেছে, তার একটু পরে আবার দরজা খুলেছে। মাহফুজ স্যার ভেতরে ছিল বড়জোর 1 মিনিট। এই 1 মিনিটের মাথায় নিতু আপারা সেখানে গেছেন। মাহফুজ বড় একটা শ্বাস ফেলল। আল্লাহ, তোমার দরবারে হাজারবার শুক্রিয়া। নিতু ফুপিয়ে উঠল। মাহফুজ ফিরেও তাকালো না। সে হনহন করে হল থেকে বেরিয়ে গেল মাহফুজদের বাড়ির সবাইও। ওয়াহিদ চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস ফেলল, নিজেকে শান্ত করে সোজা দাঁড়ালো। 2 হাত পকেটে পুরে শান্তভাবে বলল, আমি একবার জিজ্ঞেস করব, উত্তর এই একবারই আমার চাই। আমার ওয়াইফ, আমার বোনের হাজব্যান্ড নির্দোষ, সেটা প্রমাণ হয়ে গেছে। তাই যদি বাঁচতে চাস, মুখ একবারই খুলবি। লোকটা এতক্ষণ ভয় পেল, এবার সোজা দৌড়ালো। দৌড়াতে আশেপাশ থেকে আরো 2-3জন তার পাশে এসে দাঁড়ালো। একজনের দিকে তাকিয়ে সুবর্ণা হতভম্ব হয়ে গেল। এদের সে চেনে, এখন না, অনেক আগে থেকে। তখন এদের বয়স অল্প ছিল, এদেরই সুলতানাদের পেছনে লাগিয়েছিল। এখন টাকার বিনিময়ে এরা সব করে। সুলতানার অ্যাক্সিডেন্টেও সে এদের লোক দিয়ে করিয়েছে। টাকার জন্য সব করতে পারে। টাকার জন্য তার কাজ করেছে, এখন করছে বলেই সে নিশাদের দিকে তাকালো। সাথে সাথেই তার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। মাকড়সার জালের মতো এই মেয়ে ধীরে ধীরে ফাঁদ তৈরি করেছে, আর সে বুঝতেই পারেনি। এখন এই লোকেরা সুবর্ণার নাম নেবে অনায়াসে। এটা করেছে কিনা প্রমাণ দেওয়ার প্রয়োজনই নেই। তারা প্রমাণ দেখাবে আগের কাজের, আর দিলে কেউ দেখতে আসবে না এই ঘটনা কি ঘটিয়েছে। সে থপ করে নিচে বসে পড়ল। তার ছেলে, তার মেয়ে কখনো তার মুখ দেখবে না। এই যে তার এত আত্মীয় স্বজন, কেউ আর তার দিকে সম্মান তো ভালোই, ফিরেও তাকাবে না। আর এই যে কত মানুষ, সবাই সুবর্ণার নাম নেবে ঘৃণা ভরা দৃষ্টিতে। শেষ, সব শেষ। সবাই তার দিকে ফিরে তাকালো। ওয়াহিদ দেখেই সাথে সাথে এগিয়ে গিয়ে মাকে ধরল। সুবর্ণা কেঁদে ওয়াহিদের বুকে মাথা রাখলো, রেখে বলল, আমি তোর সাথে একা কথা বলতে চাই ওয়াহিদ। এখন না মা, পরে। গেট খুলতে বল, সব বিদায় কর, আমি তোকে সব বলছি। না মা, পরে। বলেই লোকটার দিকে তাকালো। লোকটা দাঁড়িয়ে আছে আগের মতোই, কিছু বলবে তখন আফসানা হক এগিয়ে এসে বললেন, এই লোকদের যেতে দাও ওয়াহিদ, আমি সব ক্লিয়ার করছি। ওয়াহিদ আগের মতোই বলল, না। আফসানা হক বড় একটা আশ্বাস ফেলে আসিফের দিকে তাকালো। তাকে একটা চাবি বাড়িয়ে বলল, আমার বাসায় যাও আসিফ, আমার লকারে কাঠের একটা বক্স আছে, সেটা নিয়ে এসো। আসিফ ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ মাথা নাড়তেই চাবি নিয়ে দৌড়ে গেল। যেতে আফসানা হক চেয়ার টেনে বসলেন। বসে ওয়াহিদের দিকে তাকিয়ে বললেন, যা হয়েছে, যা হচ্ছে সব আমি করেছি। পুরো হলরুম এই এক বাক্যে স্তব্ধ হয়ে গেল। স্তব্ধ হলো সুবর্ণাও। ওয়াহিদের চোখ মুখ সাথে সাথে কঠিন হয়ে গেল। আর এই সবার প্রতিক্রিয়ার মধ্যে নিশাদ হেসে ফেলল। সেই হাসির দিকে আফসানা হক তাকিয়ে রইল। আজকে অবশ্য এই তাকানোর মাঝে রাগ, ঘৃণা, আগুন কিছু নেই। সে শুধু দেখল লাল শাড়ি পরা শত মানুষের মাঝে অন্যরকম একটা মেয়ে, যে মেয়েটা তাদের সম্মানের জন্য একাই ঢাল, তলোয়ার সৈন্য হয়ে যুদ্ধের ময়দানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সে আবারও একটা শ্বাস ফেলে চোখ ফিরিয়ে বললেন, আমার বাকি সব বলার সব বলবো আসিফ এলে। আসিফ এলো সেই কাঠের বাক্সটা নিয়ে। আফসানা হক সেখান থেকে মলিন একটা কাগজ বের করে আসিফকে দিয়ে বললেন, এটা সবার সামনে পড়ো। আসিফ একবার ওয়াহিদের দিকে তাকালো।
ওয়াহিদ চোখ মুখ শক্ত করে বসে আছে। তার কাছ থেকে অনুমতি আশা করা যায় না, তাই আর অনুমতির অপেক্ষা করলও না, পড়া শুরু করলো। সুলতানা, জানি না এই চিঠি তোমার হাতে যাবে কিনা, না যাওয়ার সম্ভাবনাই বেশি। তবু কেন লিখছি আমি জানি না, তবে কখনো যদি যায় তখন আমি হব অন্য জগতের বাসিন্দা। এই জগতের বাসিন্দা হওয়ার ইচ্ছে ছিল তৃপ্তি নিয়ে, শান্তি নিয়ে, তোমার হাত ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে, নিশাতের একটা সুখের সংসার দেখে, আমার অনাগত সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ দেখে। তবে আল্লাহ তা আমার কপালে লিখেনি। তবে আফসোস কি জানো, এই জগতের বাসিন্দা হলাম তোমার চোখে হৃদয়ে অসীম ঘৃণার পাহাড় তৈরি করে। আমার জীবনের সবচেয়ে শুভ্রতম নারী হলো তুমি সুলতানা, যে দুনিয়া বোঝে না, প্যাচ বোঝে না, মন্দ বোঝে না, শুধু বোঝে ভালোবাসা। আর যার পুরো ভালোবাসার সত্তা জুড়ে আমি, এই আমিকে আমার সুলতানার চোখে তৈরি করলাম ঘৃণা হিসেবে। কি করে মানি বলো তো? মৃত্যু আমার তখনই হয়েছে যখন এই মুখ দিয়ে তোমার মনে ঘৃণার বীজ বুনেছি। তাই এখন শুধু বের হবে দেহ থেকে এই রুহটা। এটার জন্য আমার কোনো আফসোস নেই। তবে বিশ্বাস করো, আমি বাধ্য ছিলাম। যদি না বলতাম, বাসায় ফিরে তুমি নিশাদকে পেতে না। শারমিনকে কখনো আমি অন্য চোখে দেখিনি। একসাথে দু ফ্যামিলি উঠা বসা, একসাথে হেসেছি, দুষ্টামি করেছি, কত কত স্মৃতি আমাদের। এই স্মৃতিতে সে কখনো আলাদা কেউ ছিল না, তবে তার কাছে আমি হয়ে গিয়েছিলাম বিশেষ একজন। সে হাবভাবে বোঝাতো, আমি অনায়াসে পাশ কাটিয়ে যেতাম, দূরত্ব মেপে চলতাম। তুমি যদি মাঝে মাঝে খুব অভিমান করতে, ওই বাড়ি ছাড়তে বলতে, আমি তোমাকেও বোঝাতাম। না বুঝিয়ে উপায় কি, ব্যবসা শেয়ারে হলেও টাকা পয়সা তো আর সব কায়সার ভাইয়ের। আমি তো শুধু খেটে দাঁড় করাচ্ছিলাম। ভেবেছিলাম আর কয়েকটা বছর গুছিয়ে তারপর চলে যাব। আর এই চলার মাঝে তার পাগলামি বাড়তেই লাগলো। কতদিন গেছে, তুমি নিশাদকে নিয়ে স্কুলে গেছো, সে এসে হাজির। আমাকে তার চাই, যে কোনোভাবেই তার চাই। সে দ্বিতীয় বউ হয়েও থাকতে রাজি, তাও তার চাই। আমি ফেরাই, বারবার ফেরাই। শেষমেশ বিরক্ত হয়ে একদিন চর বসিয়ে দিলাম। সেই চরে তার পাগলামির জেদে পরিণত হলো। তবে আর সে আসেনি। সুবর্ণার বোন সে। সুবর্ণা গায়ে যত রাগ, জেদ তার গায়েও ততটাই। তাই এই নোংরা চাল চাললো। সুবর্ণা ভাবি ভালোবাসাকে বানালো হাতিয়ার। ভেবেছে এই সব বললে আমাদের সংসার শেষ। সংসার শেষ আমি তার। তবে তুমি শক্ত করে আমার হাত ধরলে, আর তার চাল তার ওপরেই পড়ল। সে ভালো করেই জানতো এই সম্পর্ক প্রমাণ করতে হলে প্রেগনেন্সির প্রমাণ দরকার। সেটা তার কাছে নেই। এক তো এই বদনাম, আবার যদি বের হয় মিথ্যা, মুখ দেখাবে কি করে? নিজের তৈরি ফাঁদে নিজে আটকে গেল। আটকে আর কোনো রাস্তা না পেয়ে জীবন দিয়ে দিল। মাঝখান থেকে আমি ফেসে গেছি সুলতানা। ভেবেছিলাম পোস্টমর্টমের রিপোর্টে এলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। তবে রিপোর্ট খুঁড়ে গেছে, কিভাবে গেছে আমি জানি না। তাই সুবর্ণা ভাবির সাথে অন্তত একবার কথা বলতে চেয়েছিলাম। শুধু যে শারমিন তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তা না, করেছে অন্য কেউ। সে জানে না বোনের ভালোবাসা এতটাই অন্ধ হয়েছে সে, তার কাছে এখন সত্য মিথ্যা কিছুই নেই। তার বোন মরেছে, এখন বাকি সবাই মরবে। ভালো থাকো সুলতানা, আর দু সন্তানকে আগলে রেখো। তাদের বলো তাদের বাবা নির্দোষ। তার এত সুন্দর দুনিয়া থেকে সে সুখ খুঁজতে যাবে কোন দুনিয়ায়? সুবর্ণা হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। সুলতানা ধপ করে মাটিতে বসে পড়ল। সে ধ্বংস থামাতে চেয়েছিল, কিন্তু এই খেলা শুরু হয়েছে অনেক আগে। তার মেয়ে তো শেষ করতেই নেমেছে। ওয়াহিদ চোখ তুলে তাকালো নিশাতের দিকে। নিশাত দাঁড়িয়ে আছে আগের মতোই চুপচাপ, তবে তার চোখ থেকে গাল বেয়ে মুক্তোর দানার মতো বৃষ্টির ফোঁটার মতো টিপ টিপ করে পানি ঝরে পড়ছে। আসিফ থামাতেই আফসানা হক বললেন, পোস্টমর্টমের রিপোর্ট আমি ঘুরিয়েছিলাম। আমার মেয়ের জীবন গেছে। শর্মান আমি যেতে দেই কি করে? তাছাড়া আমার কাছে আমার মেয়ে খুনি এরাই। আমার মেয়ে জাহান্নামের আগুনে পড়বে আর তারা সুখের সংসার করবে, আমি তা দেখব কি করে?
তাই এক মেয়ের জন্য চাবি দিয়েছি, আরেক মেয়ে পুতুলের মতো শোক করেছে। তবে মেয়ে তো দুটোই, একটার চোখের সামনে মরতে দেখেছি, আরেকটাকে দেখি কি করে। তাই আজকের কাহিনী সেটা কে করেছে তা না হয় থাক, তবে যে সত্যের জন্য এত কিছু তা আজ সবার সামনে দাও, যা শাস্তি দেওয়ার দাও। মায়ের মন তো দুনিয়ার যুক্তির কাছে খাটে না, যা করার করো বলেই তিনি উঠলেন, ধীরে ধীরে হল থেকে বেরিয়ে গেলেন। সুবর্ণা কাতরভাবে একবার সুলতানা একবার নিশাতের দিকে তাকালো। কি করেছে সে? আল্লাহ! সে কাঁপা কাঁপা হাতে ওয়াহিদের হাত জাপটে ধরে বলল, ওয়াহিদ, আমাকে ওদের কাছে নিয়ে যা, জানি ক্ষমা নেই, তবু পা ধরে মাপ চাইব, তা না হলে আমি বেঁচে থাকবো কি করে? ওয়াহিদ এগিয়ে গেল না, সে তাকিয়ে আছে নিশাতের দিকে। নিশাত একবারও ফিরে তাকালো না, সে এগিয়ে গেল তার মায়ের দিকে। সুবর্ণা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ভোর রাতে, ব্রেন স্ট্রোক করলো। সবাই রাতেই ধরাধরি করে হসপিটালে নিল, তার জ্ঞান আর ফেরেনি। আফসানা হক মেয়েকে বাঁচাতে যেই সত্যের পর্দা টেনে সরালো, সেই পর্দায় সুবর্ণার গলার ফাঁদ হলো। অনুতপ্তের আগুনের চেয়ে বড় আগুন কি আর দুনিয়াতে আছে? আফসানা হক এক মেয়ের লাশ বুকে আঁকলে দাফন করেছে, তবে এর মেয়ের মুখও দেখতে পারলেন না। ওয়াহিদ নিত কেউই তাদের মায়ের লাশের আশেপাশে ঘেঁচতে তো দূরের কথা, বাড়ির ত্রিসীমানাও যেন না আসে সে ব্যবস্থা করলেন। আফসানা হকের দিন যায় এক রুমের 4 দেওয়ালের ভেতরে। সেখানে তিনি কিছুক্ষণ গুনগুন করে কাঁদেন, কিছুক্ষণ একা একাই বিলাপ করেন, আবার দেখা যায় একা একাই কথা বলছেন। কখনো শারমিনকে ডাকেন, আবার কখনো ডাকেন সুবর্ণাকে। নাওয়া নেই, খাওয়া নেই, দিনের মতো দিন যায়। বিছানায় পড়ে কাতর, পিঠে ঘা হয়, ঘাতে পোকা হয়, তবুও জান পাখি উড়াল দেয় না। রাত বাড়ে, ভেসে আসে এক গুনগুন করে তার কান্নার সুর, তবু আজরাইল ফিরে তাকায় না। নিশাত ঘাসের মধ্যে পা ভাঁজ করে বসল। বসাতে কি মিষ্টি একটা ঘ্রাণ, নিঃশ্বাস নিলেই মনে হয় মনের মতো তৃষ্ণা সব মিলিয়ে যায়। সচল দাঁড়িয়ে আছে তার ঠিক সামনে, তার হাত কোমরে কোমরে রেখে চোখ মুখ কুচকে আশপাশ দেখছে। দেখতেই দেখতেই বলল, জায়গা আর একটু শহরের কাছাকাছি হলে ভালো ছিল, একটু দূর হয়ে গেল না? উফ, একদম পারফেক্ট। তাছাড়া শহরে এত জায়গা কোথায়? তা ঠিক বলে নিশাতের পাশে বসলো, বসে বলল, এখন এখন প্ল্যান কি? নিশাত এক দৃষ্টিতে পুরো জায়গা চোখ বোলালো, বুলিয়ে বলল, কোনো বিল্ডিং তুলবে না, বুঝেছ সজল ভাই? পুরো দেওয়াল ঘেরা হবে, হাফ বিল্ডিং করব, উপরে থাকবে টিনের চাল, বড় বড় টানা বারিন্দা রাখবো, উঠান থাকবে, পুকুর থাকবে, বাগান থাকবে, খামারও থাকবে। আর এগুলোকে দেখাশোনা করবে কে জানো? সজল নিশাতের দিকে তাকালো। নিশাত অবশ্য তাকালো না, তার দৃষ্টি এখনো সামনে, যেন সবকিছু এক্ষুনি চোখের সামনে ভাসছে। এই স্বপ্নের দিকে চোখ রেখে নিশাত বলল, এই দুনিয়ার যে নারীদের কেউ নেই, তারা যাদের একটা ভালোবাসার সংসার নেই, নেই মাথা গোঁজার মতো একটা বাড়ি, নেই মাথার উপরে কোনো আত্মীয়ের ছায়া, তাদের নিয়ে আমি আমার মা থাকবো এই বাড়িতে। আমার মায়ের খুব শখ আমার সংসার দেখার, তাই আমি আমার সংসার গোছাবো আমার স্বপ্নের রঙে। সজল হাসলো, হেসে বলল, কাজে হাত দিচ্ছিস কবে? এই সপ্তাহ থেকে তুমি কিন্তু থাকবে। সজল নিশাতের মাথায় চাটি মারল, মেরে বলল, এটা বলতে হয় নাকি? আমি না থাকলে কে থাকবে? নিশাত মাথা ঘষলো, ঘষতে ঘষতে বলল, এত জোরে মারে? সজল হাসলো, হেসে উঠতে উঠতে বলল, চল, সন্ধ্যা হয়ে আসছে, বাবা মাল আনতে যাবে, আমাকে দোকানে বসতে হবে। নিশাত উঠল, উঠতে বলল, বিয়ে করছো কবে? মামি সেই দিনও বলল করব, আর একটু গুছিয়ে নি। সত্যি তো? একদম। নিশাত হাসলো, সচল সেই হাসির দিকে তাকিয়ে রইল। নিশাতের মুখের সাথে চোখও ঝিলমিল করছে। সে চোখে ফিরিয়ে বলল, অন্য কোনো কাজ আছে? হ্যাঁ, একটু বাহিরে কলোনিতে যাব। কোনো সমস্যা? আরে না, ওই যে আফিয়া মেয়েটার কথা বলেছিলাম না, তার তো 8 মাস শেষের দিকে, এখন এত দূরে আসতে পারবে না, টাকা বাবা এসে নিয়ে যায়, তাই ভাবলাম একটু দেখে আসি। রিকশায় তুলে দেবে? লাগবে না, তুমি যাও।
সজল চলে গেল। নিশাদ ধীরে ধীরে এগোলো। সন্ধ্যার নির্জন প্রহর, তার মধ্যে জায়গাটা শহর থেকে একটু ভেতরে। দুপাশে সারিবদ্ধ গাছ, সে সবুজ গাছ ঘেরা পথে হাঁটছে তো হাঁটছেই। নিশাদ থমকে দাঁড়ালো, দাঁড়িয়ে পেছনে ফিরল। কালো রঙের একটা গাড়ি। এখনো সব খবর তার কাছে থাকে, কোথায় যায় না যায়। সে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে এলো। দরজার সামনে দাঁড়াতেই দরজা খুলে গেল। ওয়াহিদ সিটে হেলান দিয়ে শুয়ে আছে। দৃষ্টি কোথায় সেটা বলার অপেক্ষা রাখে না। নিশাদ দরজায় হাত রেখে বলল, উফ, আমি যাব না। ওই জায়গাটা দেখছেন, সামনে আমাদের মা মেয়ের সংসার হবে। একজন কর্তা দরকার, যদি ইচ্ছে থাকে চলে আসবেন। এবার আমি রাঁধবো, সেবা করব, বাড়ি না ফেরা পর্যন্ত অপেক্ষা করব। চাঁদনির রাত গুনগুন করে গান শোনাবো, আসবেন? ওয়াহিদ কিছু বলল না, তবে গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে দিল। নিশাত হাসল। সবার ভাষায় রোবটিক হাসি না, সকালে সোনালি রোদের মতো ঝিলমিল করা হাসি।